Hello student, welcome back to my channel Nursing Doubt Clearance. If you are new in my channel, please subscribe my channel and likes video. So student, let's start the video. So today's topic is nursing care plan on CA based. তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। CA based কি আমরা একটু জেনে নিই। ফার্স্টে দেখো CA based মানে কি? Cancer is a life-threatening disease. 80% to 90% of all cancers are the result of the things we do to ourselves. Among women, breast cancer is the second most common cancer. তাহলে কি second most common cancer হচ্ছে কি breast cancer. Breast cancer is cancer that forms in the cells of the breast. It is the most common malignant condition of breast. It can occur in both men and women, but it's far more common in women. তাহলে ব্রেস্ট ক্যান্সার কোথায় দেখা যায়? মেনলি ফিমেলদের ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু অনেক সময় মেলদের ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার দেখা যায়। নেক্সট দেখো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। আমি তোমাদের আগেই বলেছি যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন না জানলে তোমাদের পক্ষে কখনোই নার্সিং কেয়ার প্ল্যান বা নার্সিং ডায়াগনোসিস করা পসিবল নয়। কারণ অ্যাসেসমেন্ট তুমি যদি না জানো, পেশেন্টের কী কী প্রবলেম আছে যদি না জানো, তাহলে কিন্তু তুমি নার্সিং কেয়ার প্ল্যান করতে পারবে না, বা পেশেন্টকে তুমি যেটা কেয়ার প্রোভাইড সেটা করতে পারবে না, কারণ আমাদের প্রায়োরিটাইজ কেয়ার দিতে হয়। দেখো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে আসছে নিউ লাম্প ইন দ্য ব্রেস্ট অর আন্ডার আর্ম, থিকনিং অর সোয়েলিং অফ পার্ট অফ দ্য ব্রেস্ট, মাস which is hard with irregular borders, and irritation of dimpling of breast skin, redness or flaky skin in the nipple area or breast, pulling in of the nipple or pain in the nipple area, nipple discharge other than breast milk. তাহলে কী কী থাকে আর কি? এনি চেঞ্জ ইন দ্য সাইজ অর দ্য শেপ অফ দ্য ব্রেস্ট, নিউ লাম্প ফর্মেশন দেখা যায়, ঠিক আছে, আন্ডার আর্মে দেখা যায়, আর কি থিকনিং অর সোয়েলিং অফ পার্ট অফ দ্য ব্রেস্ট, ব্রেস্টের কোনো অংশে কিছু থিকনিং মানে একটু মোটা অংশ বা একটু ফোলা মতো অংশ সোয়েলিং হয়েছে বোঝা যায়, মাস উইচ ইজ হার্ড উইথ ইররেগুলার বর্ডার্স, কিছু মাস দেখা যায় ইররেগুলার বর্ডার মানে মার্জিন পাওয়া যায় না, খুব ইররেগুলার সেগুলো, আর কি ইরিটেশন অর ডিম্পলিং অফ ব্রেস্ট স্কিনে ইরিটেশন দেখা যায়, রেডনেস অর ফ্ল্যাকি স্কিন ইন দ্য নিপিল এরিয়া অর ব্রেস্ট, তাহলে রেডনেস দেখা যায় নিপিল এরিয়াতে, আর কি পুলিং ইন দ্য নিপিল অর পেন ইন দ্য নিপিল এরিয়াতে পেন দেখা যায়, নিপিল ডিসচার্জ দেখা যায়, ব্রেস্ট মিল্ক অনেক সময় ডিসচার্জ হয়, আর কি এনি চেঞ্জ ইন দ্য সাইজ অর দ্য শেপ অফ দ্য ব্রেস্টের সাইজে অনেক সময় চেঞ্জেস দেখা যায়। দেখো 7 ওয়ার্নিং সাইন্স অফ ব্রেস্ট ক্যান্সারের এই 7টা সাইন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে এটা তোমাদের পরীক্ষাতে অনেকবার আসে, তো এটা কিন্তু জেনে রাখাটা জরুরি। দেখো ব্রেস্ট অর চেস্ট পেন দেখা যায়, ইচি ব্রেস্টে ইচিং দেখা যায়, আপার ব্যাক শোল্ডার অ্যান্ড নেক পেন দেখা যায়, চেঞ্জেস ইন ব্রেস্ট শেপ সাইজ অর অ্যাপিয়ারেন্স, রেড সোলেন ব্রেস্ট, সোয়েলিং অর লাম্প ইন ইউর আর্মপিটের ওই জায়গাটাতে যদি আমরা প্যালপেট করে দেখি ওখানে কি সোয়েলিং দেখা যায় বা অনেক সময় লাম্প ফর্মেশন দেখা যায়, এ চেঞ্জ ইন নিপিল অ্যাপিয়ারেন্স অর সেন্সিটিভিটি, খুব সেন্সিটিভ হয়ে যায় নিপিলটা, এবং অ্যাপিয়ারেন্সে যে বলছে যে রেডনেস, অনেক সময় ডিসচার্জ দেখা যায়, তো এই সাইন্সগুলো কিন্তু দেখা যায়। নেক্সট দেখো টাইপস অফ ব্রেস্ট ক্যান্সার কী কী হয়, নন ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার আর ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার, এগুলো নিয়ে আমি অত তোমাদের বলছি না, জাস্ট আমার যেটা। এবার দেখো ডায়াগনস্টিক টেস্টে কি, ফাইন নিডিল অ্যাসপিরেশন সাইটোলজি, এফএনএসি করা হয়, নিডিল বায়োপসি করা হয়। এবার দেখো নার্সিং ডায়াগনোসিসের মধ্যে এখানে ফার্স্ট তোমার করেছে কি অ্যাংজাইটি রিলেটেড টু ডায়াগনোসিস অফ ব্রেস্ট ক্যান্সার। এবার যদি পেশেন্ট, আমি বলেছি যে পেশেন্ট যদি প্রেজেন্ট থাকে তখন অ্যাজ এভিডেন্স বাই হবে, না হলে কিন্তু অ্যাজ এভিডেন্স বাই তুমি দিতে পারো না। তো অ্যাংজাইটি রিলেটেড টু ডায়াগনোসিস অফ ব্রেস্ট ক্যান্সার অ্যাজ এভিডেন্স বাই ফেশিয়াল এক্সপ্রেশন অফ দ্য পেশেন্ট, বা হতে পারে কি যে ফ্রিকোয়েন্ট কোশ্চেনিং অফ দ্য পেশেন্ট, তো এগুলো দেখে আমি কিন্তু অ্যাংজাইটিটা আছে পেশেন্টের সেটা আমি বুঝতে পারি। আর কি অ্যান্টিসিপেটারি গ্রিভেন্স রিলেটেড টু লস অ্যান্ড পসিবল অর ইম্পেন্ডিং ডেথ, তাহলে অ্যান্টিসিপেটারি গ্রিভেন্স যদি থাকে সেটা কি রিলেটেড কার সঙ্গে, লস অ্যান্ড পসিবল আর ইম্পেন্ডিং ডেথ, তাহলে অ্যাজ এভিডেন্স বাই এটা কি হতে পারে যে পেশেন্টের বারবার ফ্রিকোয়েন্ট কোশ্চেনিং বা প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি হচ্ছে পেশেন্টের, সেটা দেখেও কিন্তু আমি বুঝতে পারি। অ্যাকিউট পেন কি রিলেটেড টু টিউমার কম্প্রেশন অর নার্ভ এন্ডিংস, রিলেটেড টু ভার্বালাইজেশন অফ দ্য পেশেন্ট হতে পারে, ফেসিয়াল এক্সপ্রেশন অফ দ্য পেশেন্ট হতে পারে, আর কি পেন স্কেল অ্যাসেসমেন্ট, যদি আমি পেশেন্টের পেন স্কেলটা স্কোর দেখি যে পেন স্কেলের স্কোর কত আছে সেই আমি দেখে কিন্তু বুঝতে পারি। আর কি ডিস্টার্ব স্লিপিং প্যাটার্ন রিলেটেড টু পেন অ্যান্ড অ্যাংজাইটি, যদি পেন আর অ্যাংজাইটি থাকে পেশেন্টে তো স্লিপ ডিস্টারবেন্স দেখা যাবে। অ্যাজ এভিডেন্স বা এখানে কি হবে, হতে পারে যে ভার্বালাইজেশন অফ দ্য পেশেন্ট নিজে মুখে বলছে যে আমার ঘুমের ডিস্টার্ব হয়েছে বা প্রবলেম হয়েছে,
আর কি জন্য হতে পারে, যে ডার্ক সার্কেলস আন্ডার আই, ঠিক আছে, যদি ডার্ক সার্কেলস পেশেন্টের দেখা যায় সেক্ষেত্রেও আমি কিন্তু বুঝতে পারি যে পেশেন্টের বা ড্রাউজিনেস ডিউরিং ডে টাইম, তাহলে এক্ষেত্রেও কিন্তু এটা আমার অ্যাজ এভিডেন্স বাই দিয়ে আমি লিখতে পারি। এবার দেখো ডিস্টার্ব বডি ইমেজ রিলেটেড টু লস অফ এ বডি পার্ট, যদি আফটার অপারেশন কোনো সিএ পেশেন্ট মানে সিএ ব্রেস্ট পেশেন্ট তুমি পাও, সেক্ষেত্রে কিন্তু একটা বডি ইমেজের ডিস্টার্ব ইমেজ দেখা যায় স্বাভাবিকভাবেই, তাহলে এটা দেখে মানে রিলেটেড টু লস অফ এ বডি পার্ট অ্যাজ এভিডেন্স বাই কী হবে, পেশেন্টের অ্যাংজাইটি দেখা যাবে, সে অনেক কিছু জিজ্ঞাসা করবে, মানে ফ্রিকোয়েন্ট কোশ্চেনিং করবে, একটা মানে সবসময় একটা চিন্তাভাবনার মধ্যে থাকবে, বা সেলফ ওর্থলেস মানে হোপলেসনেস, তারপরে ওর্থলেসনেস, এই জিনিসগুলো পেশেন্টের থাকবে, মানে সাইকোলজিক্যালি পেশেন্ট এখানে ডিস্টার্ব দেখা যাবে। তারপরে কি সেক্সুয়াল ডিসফাংশন রিলেটেড টু বডি ইমেজ অর সেলফ এস্টিম ডিস্টারবেন্স, তাহলে সেক্সুয়াল ডিস্টারবেন্স, এটা ব্রেস্ট একটা সেক্সুয়াল অর্গ্যানসের মধ্যে ধরা হয়, সেকেন্ডারি সেক্সুয়াল অর্গ্যান, তো সেটা যেহেতু একটা প্রবলেম হচ্ছে, মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ডিস্টার্ব বডি ইমেজ, অনেক সময় ওটা হচ্ছে রিমুভ করা হয় পুরোপুরি, তো সেই জন্য ব্রেস্টটাকে পুরো রিমুভ করা হয়, সেই জন্য কি সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে, এটা অ্যাজ এভিডেন্স বাই পেশেন্টের অ্যাংজাইটি দেখা যায়, ফেসিয়াল এক্সপ্রেশন দেখা যায়, বা পেশেন্ট যদি ভার্বালাইজেশনে অনেক সময় এই কথাটা বলতে পারে, তো এগুলো আমার নার্সিং ডায়াগনোসিস আমি করতে পারি। নেক্সট দেখো নার্সিং ইন্টারভেনশন কী কী হবে, প্রি অফ পোস্ট অফ করে কিছু দেওয়া আছে। নার্সিং ইন্টারভেনশন দেখো, এক্সপ্লেন ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ট্রিটমেন্ট অপশন, যেহেতু পেশেন্টের অ্যাংজাইটি আছে তখন কিন্তু আমাকে ফার্স্টে করতে হবে পেশেন্টের, আমি অ্যাসেস করব যে অ্যাংজাইটির লেভেলটা কতটা আছে, তারপরে আমি পেশেন্টকে কি এক্সপ্লেন ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ট্রিটমেন্ট, মানে কতটা কি পেশেন্ট এখানে কিওর হতে পারে, পেশেন্টের ব্রেস্ট ক্যান্সারটা কী, যিনি মানে ওর যে ডিজিজ কন্ডিশনটা ওনার হয়েছে সেটা সম্পর্কে আমি ওনাকে ফুল ডিটেলস বলবো, আর কি এখানে প্রগনোসিস কেমন হয়, কেমন কি সব কিছু কিন্তু ওনাকে বুঝিয়ে বলতে হবে। তারপরে দেখো রিডিউস ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি অ্যান্ড ইমপ্রুভ কোপিং অ্যাবিলিটিস, যেহেতু পেশেন্টের হচ্ছে একটা সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স এখানে দেখা যায়, সেই জন্য ফিয়ার আর অ্যাংজাইটিটাকে কমাতে হবে, আর কোপিং অ্যাবিলিটিসটাকে বাড়াতে হবে, তাকে আরও অনেক পেশেন্টের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিতে হবে যে আপনার মতো প্রবলেম এদেরও আছে, এটা একটা ডিজিজ, এটা এমন কিছু ব্যাপার নয়, এটা থেকে আপনি খুব তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরে যেতে পারবেন, এভাবে তাকে বোঝাতে হবে। প্রমোট ডিসিশন মেকিং অ্যাবিলিটিস, ডিসিশন মেকিং যে অ্যাবিলিটিসগুলো সেগুলো কিন্তু পেশেন্টের মধ্যে বাড়াতে হবে, তাকে সাইকোলজিক্যালি সাপোর্ট দিতে হবে। Provide routine pre-op care, consent, NPO, med stretching, about breathing exercise, তাহলে পেশেন্টকে কী করতে হবে, প্রি অফ কেয়ার যেগুলো প্রোভাইড করতে হবে, তাকে বোঝাতে হবে যে সে যেন ভয় না পায় অপারেশনে গিয়ে, তারপরে অপারেশনটা এমন কিছুই নয়, মানে সে তারপরে যেন ভেঙে না পড়ে, যেহেতু বডি ইমেজে একটা ডিস্টারবেন্স দেখা যায়, আর তাকে কনসেন্ট নেওয়া, এনপিওতে রাখা, এই জিনিসগুলো কিন্তু আমাকে করতে হবে, আর পেশেন্টকে ডিপ ব্রিদিং এক্সারসাইজটা শিখিয়ে দিতে হবে। এবার দেখো বলছে পজিশন পেশেন্ট, এটা হচ্ছে পোস্ট অপের ক্ষেত্রে, পজিশন পেশেন্টের সুপাইন পজিশন পেশেন্টকে দিতে হবে, অ্যাফেক্টেড এক্সট্রিমিটি এলিভেটেড টু রিডিউস ইডিমা, আর রিলিভ পেন অ্যান্ড ডিসকমফোর্ট, মডারেট এলিভেশন অফ এক্সট্রিমিটিস, ইনজেকশন অফ পেন মেডস ওয়ার্ম সোয়ার অন সেকেন্ড ডে পোস্ট অপারেশন, তাহলে পোস্ট অপারেশনে দ্বিতীয় দিনে প্রচণ্ড ব্যথা হবে, যন্ত্রণা হবে, তো সেক্ষেত্রে আমাকে পেন স্কেল দিয়ে পেনটা কতটা আছে অ্যাসেস করতে হবে, পেশেন্টকে একটা কমফোর্টেবল পজিশন দিতে হবে, টাইডি বেড দিতে হবে, আর অ্যানালজেসিক প্রোভাইড করতে হবে অ্যাজ এভিডেন্স বাই ডক্টর। এবার দেখো নার্সিং ইন্টারভেনশন পোস্ট অপে, মেনটেন স্কিন ইন্টিগ্রিটি কমে যায় পেশেন্টের, সেজন্য কি ইমিডিয়েট পোস্ট অফ স্নাচ ড্রেসিং অ্যান্ড উইথ ড্রেনেজ, মেনটেন পেটেন্সি অফ ড্রেন, মনিটর ফর হিমাটোমা উইথ 12H অ্যান্ড অ্যাপ্লাই ব্যান্ডেজ অ্যান্ড আইস, ড্রেনেজ ইজ রিমুভড when the discharge is less than 30 ml in 24 hour, লোশন ক্রিমস আর অ্যাপ্লাইড অনলি when the incision is healed in 4 to 6 weeks, যদি 4 থেকে 6 উইক্সের মধ্যে যদি যে জায়গাটা ইনসিশন করা হয়েছিল সেটা সেরে যায় তখন কিন্তু অ্যাপ্লাই করা যায়। নার্সিং ইন্টারভেনশন পোস্ট অপে দেখো প্রমোট অ্যাক্টিভিটি, পেশেন্ট যত তাড়াতাড়ি কিন্তু মানে অ্যাম্বুলেটারি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু যে কোনো ডিজিজ কন্ডিশন খুব তাড়াতাড়ি কিওর হওয়ার চান্সেস থাকে, তো পেশেন্টের অ্যাক্টিভিটিটাকে প্রমোট করতে হবে, সাপোর্ট অপারেটিভ সাইড হোয়েন মুভিং, অপারেটিভ সাইডটাকে সাপোর্ট দিতে হবে, হ্যান্ড শোল্ডার এক্সারসাইজ ডান অন সেকেন্ড ডে থেকে এক্সারসাইজগুলো করতে হবে, পোস্ট অফ ম্যাস্টেক্টমি এক্সারসাইজ 20 মিনিটস, নো বিপি অর আইভি প্রসিডিউর, অপারেটিভ সাইড হেভি লিফটিং ইজ অ্যাভয়েডেড, খুব ভারী জিনিসপত্র পেশেন্ট ব্যবহার করতে পারবে না, elevated the arm at the level of the heart on a pillow for 45 minutes TID to relieve transient edema.
দেখো ম্যানেজ কমপ্লিকেশান, বিভিন্ন ধরনের কমপ্লিকেশান অ্যারাইজ করে, তো সেগুলো আমাকে মানে কমপ্লিকেশানগুলোকে ম্যানেজ করতে হবে। তো লিম্ফ্যাডিমা থাকে, হিমাটোমা থাকে, ইনফেকশান থাকে। তো লিম্ফ্যাডিমার জন্য দেখো আমি কী করব, এলিভেট আর্মস এলবো অ্যাভব শোল্ডার অ্যান্ড হ্যান্ড অ্যাভব এলবো, হ্যান্ড এক্সারসাইজ হোয়াইল এলিভেটেড রেফার টু সার্জন অ্যান্ড ফিজিক্যাল থেরাপিস্ট। যদি ইনফেকশান হওয়ার চান্সেস থাকে সেক্ষেত্রে টেম্পারেচার মনিটর করবো, রেডনেস, সোয়েলিং অ্যান্ড ফাউল ওডার আছে নাকি দেখবো, আর আইভিতে অ্যান্টিবায়োটিক প্রোভাইড করবো। নো প্রসিডিওর অর এফেক্টেড এক্সট্রিমিটিস, যেখানে মানে যে হাতে আমার পেশেন্টের হয়েছে সেই কোনো প্রসিডিওর সেই অ্যাফেক্টেড এরিয়াটাতে করা যাবে না। হেমাটোমা বলছে কি, নোটিফাই দ্য সার্জন, অ্যাপ্লাই ব্যান্ডেজ, র্যাপ অ্যান্ড আইসি প্যাক। আচ্ছা দেখো, তোমাদের আমি নার্সিং যে ডায়াগনোসিসগুলো বললাম সেগুলো, এবার আমি একটু ইন্টারভেনশন কী কী করবে সেটা আগে বলে দিই। এগুলো আমার প্রিয় পোস্ট অপের সব নার্সিং ইন্টারভেনশন ছিল কী কী করবে। এবার আমি নার্সিং ডায়াগনোসিস ধরে ধরে তোমাদেরকে বলে দিই যে কী তোমরা ইন্টারভেনশন প্রোভাইড এখানে করবে। তো অ্যাংজাইটি যখন পেশেন্টের আছে, টু অ্যাসেস দ্য লেভেল অফ অ্যাংজাইটি, সাপোর্ট দ্য পেশেন্ট, টু সাপোর্ট দ্য পেশেন্ট। তারপরে কি হবে, এগুলো প্ল্যানিং বলছি, ঠিক আছে। তারপরে কি, অ্যাংজাইটি তোমাকে পেশেন্টকে বোঝাতে হবে, টু ডেসক্রাইব দ্য হোল ট্রিটমেন্ট প্রসিডিওর অ্যান্ড ডিজিজ প্রগনোসিস সম্পর্কে পেশেন্টকে বোঝাতে হবে, অ্যান্ড প্রোভাইড মেন্টাল সাপোর্ট টু দ্য পেশেন্ট। তাহলে আমার অ্যাংজাইটি, তাহলে আমি ইন্টারভেনশনে এগুলো আমি মানে ইন্টারভেন যদি করি আমি তো লিখবো সেগুলোই। তারপরে আমি ওখানে প্ল্যানিং যেটা গোল আছে আমার, গোল তো হয়ে গেছে অলরেডি। তারপরে আমার যেটা হচ্ছে তোমার এক্সপেক্টেড আউটকাম বা ইভ্যালুয়েশনে, সেক্ষেত্রে আমি কী লিখবো, যে অ্যাংজাইটি ইজ রিডিউস টু সাম এক্সটেন্ট। অ্যান্টিসিপেটরি গ্রিভেন্স, যেটা এটা হচ্ছে আমাকে কি পেশেন্টের সাইকোলজিক্যাল, পেশেন্ট কতটা স্ট্রং আছে সেটা আমাকে আগে অ্যাসেস করতে হবে, পেশেন্টকে সাইকোলজিক্যালি সাপোর্ট দিতে হবে, কোপিং স্কিল টু ইনক্রিজ দ্য কোপিং স্কিল অফ দ্য পেশেন্ট, পেশেন্টের কোপিং স্কিলটা ইমপ্রুভ করতে হবে। তারপরে আফটার কেয়ার ইজ প্রোভাইডেড, পেশেন্টের হচ্ছে ইভ্যালুয়েশন কী করতে হবে, যে কোপিং স্কিল ইজ ইমপ্রুভ টু সাম এক্সটেন্ট। এবার আমার অ্যাকিউট পেনটে আমার পেনে অনেকবারই তোমাদের বলা হয়েছে যে এখানে কী কী মানে ইন্টারভেনশন প্রোভাইড করবে। তো পেনে দেখো, পেনে হচ্ছে ফার্স্টে অ্যাসেস করতে হবে যে ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ পেন। তাহলে তারপরে হচ্ছে পেন স্কোর দেখতে হবে যে কত আছে, টু অ্যাসেস দ্য স্কোর, পেন স্কেল স্কোর। তারপরে কি, টু প্রোভাইড দ্য পেশেন্ট এ টাইডি অ্যান্ড কমফোর্টেবল ওপেন বেড, টু প্রোভাইড দ্য পেশেন্ট কুল অ্যান্ড কাম এনভায়রনমেন্ট। তারপরে কি, পেশেন্টকে রেস্ট নিতে বলতে হবে, আর অ্যানালজেসিক প্রোভাইড করবে, টু প্রোভাইড অ্যানালজেসিক অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। তাহলে কি, দ্য পেন ইজ রিডিউস টু সাম এক্সটেন্ট, এটা আমার এক্সপেক্টেড আউটকাম বা ইভ্যালুয়েশন যাই বলো সেখানে হবে। এবার আমার ডিস্টার্ব স্লিপিং প্যাটার্ন, সেক্ষেত্রে আমার যেহেতু পেশেন্টের অ্যাংজাইটির জন্য ঘুম আসছে না, তাহলে আমার অ্যাংজাইটিটা কমাতে গেলে যা যা করণীয় সেগুলো আমি এখানে করব। তাহলে পেশেন্টকে কি বলবো, যে টু অ্যাডভাইস দ্য পেশেন্ট বিফোর বেড, দে সি ক্যান ইউজ সি ক্যান ড্রিঙ্ক এ কোল্ড ড্রিঙ্কস, বা গা যদি মুছে শুতে বলে স্নান করে, বিফোর বিফোর গোয়িং টু বেড টেক এ বাথ। পেশেন্টকে এই অ্যাডভাইসগুলো আমি প্রোভাইড করব। তাহলে কি, আফটার কেয়ার ইজ প্রোভাইডেড আমি ইভ্যালুয়েশনে লিখব কি, দ্য স্লিপিং প্যাটার্নস ইজ রেস্টোর্ড। এবার কি, ডিস্টার্ব বডি ইমেজ থাকলে পেশেন্টকে আমাকে যে ডিস্টার্ব যে বডি ইমেজ আছে সেটা সম্পর্কে আমার পেশেন্টকে পার্সোনাল সাপোর্ট প্রোভাইড করতে হবে, টু প্রোভাইড সাপোর্ট, মেন্টাল সাপোর্ট টু দ্য পেশেন্ট। বিভিন্ন ধরনের কোপিং স্কিল পেশেন্টকে শেখাতে হবে, আর পেশেন্টকে এঙ্গেজ করতে হবে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের এক্সারসাইজের মধ্যে। সেক্সুয়াল ডিসফাংশন, পেশেন্টকে এটা সম্পর্কেও মেন্টাল সাপোর্ট দিতে হবে, তার যে পার্টনার আছে তার সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে। আর এভাবেই পেশেন্টের হচ্ছে মেন্টাল স্ট্যাটাস যেটা আছে সেটা আমি ইমপ্রুভ করব, তার হচ্ছে যেটা সেলফ এস্টিম সেটা আমি বিল্ড আপ করবো। তারপর আমি লিখবো যে দ্য সেলফ এস্টিম ইজ রিস্টোর্ড, বা সেলফ এস্টিম মানে ঠিকঠাক আছে, যে পেশেন্ট ওর্থলেসনেস যেগুলো সাইকোলজিক্যাল যে মানে জিনিসগুলো সেগুলো হচ্ছে ইমপ্রুভড হয়েছে, যে সাইকোলজিক্যালি পেশেন্ট ইজ নাও স্টেবল। ঠিক আছে, এটা আমি বলতে পারি। তো আজকে তোমাদের আমি সিএ বেসডের কী কী নার্সিং ডায়াগনোসিস করবে এবং কী কী মানে তোমরা নার্সিং ইন্টারভেনশন করবে সেই সম্পর্কে বললাম। আশা করি ভিডিওটিতে একটু হলেও তোমাদের সাহায্য করতে পেরেছি। যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।